পারমিশন দাও। ওই হোস্ট। ও নিজের পারমিশন দিবে। হ্যাঁ আচ্ছা, থার্মাল ইকুইলিব্রিয়াম, ঠিক আছে। দেখো তো, না শোনো, বাঙালি জাতি হচ্ছে বেস্ট, মানে ভেরি ওয়েল নোন ফর দ্য কোয়ালিটি অফ অয়েলিং। এই কোয়ালিটি আসলে কিন্তু সবার মধ্যে থাকে না, বুঝছো? এই জন্য তুমি দেখবা যে থাকাটা কিন্তু উচিত। এই জন্য তুমি দেখবা যে বাঙালিরা আসলে ওয়ার্ল্ডে যেখানে এই যাক না কেন তারা সার্ভাইভ করতে পারে। আর বিশেষ করে কোনো বড় কোনো কাজে গেলে মানে ওরাই যেন কেমনে কেমনে টপে চলে। আমি আমার যতগুলা স্টুডেন্টকে আমি দেখছি বা ফ্রেন্ডকে আমি দেখছি যে বাইরে পড়তে গেছে আফটার এ লেভেলস, কিছুদিন পরে দেখা যায় যে ওরা ওই ইউনিভার্সিটির কোনো একটা মানে কোনো একটা সোসাইটির একদম লিডার হয়ে গেছে, বা হয়তো তোমার মানে কনভেনার হয়ে গেছে। এটা আমি দেখছি, অনেক দেখছি। তো বাঙালিরা হচ্ছে বেস্ট ট্যালেন্টেড, কিন্তু ব্যাপারটা হচ্ছে কি ওই অয়েলিং তো কোয়ালিটি থাকতে হবে, কিন্তু ওই কোথায় করছি আর কেন করছি এটা একটু মানে ভেবে চিন্তে, মানে ওই কমন সেন্সটা রাখতে হবে। রাস্তার ফকিরকে অয়েলিং করলে কিন্তু রাস্তার ফকির প্রাইম মিনিস্টার মানে মনে করবে। তখন তুমি তার হাতে 5 টাকা দিলো, সে তোমাকে থাপড়ায় বলে 500 টাকা দে। ওইটাই জন্য অয়েলিং করতে হবে। এটা পাঠান করতে পারে। আচ্ছা, থিংকিং তুমি আবার অ্যাবাউট ইয়োরসেলফ। ফারহানকে এর মধ্যে টানছো কেন? স্যার কেন টানবো না? ওটা তো সবকিছুতেই টানা লাগে। কেন টানো বলো তো? আমি যে তো মেসেজ দিয়েছিলাম ওইটা কি এটা করেছেন আপনি? বলছেন আচ্ছা দেখি, দেখবো। আচ্ছা ঠিক আছে। স্যার আবার একটা সেম কোশ্চেন করব? বলো। যেটা আগে করছি কিন্তু ভুলে গেছি। স্যার আপনার বাসা জানো কই? আমার বাসা এই পৃথিবীতেই আছে। স্যার পৃথিবীতে তো আছে, কিন্তু খুলনায় কই? বসুপাড়ায়। হ্যাঁ, বসুপাড়া। আচ্ছা বসুপাড়া। স্যার কবরস্থানের কোন দিকে? বসুপাড়া কবরস্থান থেকে যে কোনো কাউকে বললো ভাই শতরূপার মোড় কোন দিকে? শতরূপার মোড়। সেটা কি সামনে যে ডান দিকে মানে কবরস্থান? তুমি কবরস্থানের সামনে দাঁড়ায় আর একটু সামনে গেলে সিদ্দিকিয়া মসজিদ, ঠিক আছে? সিদ্দিকিয়া মসজিদ ওখানে আস্তে আস্তেই মসজিদ। তুমি যদি কাউকে বলো যে শতরূপার মোড় দেখায় দেন, ওই শতরূপার মোড় দেখাই দিবে। শতরূপার মোড়ে এসে বলবো যে খোকন স্যারের বাড়ি কই, যে কোনো লোক দেখাই দিবে। খোকন স্যার? খোকন স্যার, হ্যাঁ স্যার আমার ফাদার আর কি। খোকন। হ্যাঁ স্যার আমার আপুর নামও খোকন স্যার। স্যার আপনার বাসা আমার বাসা তো স্যার প্রায় 15 মিনিট দূর। তোমার বাসা কই? স্যার আমার বাসা তো বানরগাতি দিকে। কি বলো? এই বানরগাতি বাজারের দিকে? তুমি বাজারে থাকো? বাজার না, মানে আমি কেমনে বুঝাবো, বানরগাতি আলামিন মসজিদ চিনেন? কেন চিনবো না স্যার, ওই জায়গায়। থার্মাল ইকুইলিব্রিয়াম এখানে কি হবে এত কম কেন? এখানে তো আরো আছে। ও আচ্ছা, হ্যাঁ তাই তো। থার্মাল ইকুইলিব্রিয়াম মানে হচ্ছে, আচ্ছা ইকুইলিব্রিয়াম মানে কি? ইকুইলিব্রিয়াম মানে হচ্ছে অ্যাট রেস্ট। আচ্ছা, থার্মাল ইকুইলিব্রিয়াম মানে হচ্ছে ধরো এ একটা অবজেক্ট আর ধরো এ একটা অবজেক্ট, দুইটা অবজেক্ট। এই দুইটা অবজেক্টের ভিতরে কোনো হিট এনার্জি ট্রান্সফার হচ্ছে না, নো ট্রান্সফার অফ হিট এনার্জি বিটুইন দিস টু অবজেক্টস। যখন এমনটা হয় যে দুইটা অবজেক্টের ভিতরে কোনো হিট এনার্জি ট্রান্সফার হয় না অ্যাকচুয়ালি, তখন সেই জিনিসটাকে আমরা বলি থার্মাল ইকুইলিব্রিয়াম, when there is no transfer of heat energy between two objects. আচ্ছা, হিট এনার্জি কেন ট্রান্সফার হয় না আমরা দেখি, একটু জুমিং করে দেখি। আচ্ছা খেয়াল করো, ধরো এখানে একটা মলিকিউলকে আমি ইমাজিন করলাম,
আর ওই সাইডে একটা মলিকিউলকে আমি ইমাজিন করলাম। এখন ধরো এই ব্ল্যাক মলিকিউলটা, আই এম নট বিং রেসিস্ট, এই ব্ল্যাক মলিকিউলটা এখানে যে ফোর্স দিয়ে ধাক্কা দিচ্ছে বা ভাইব্রেশন করছে, এই ব্লু কালারের মলিকিউলটাও যদি এই সেম ফোর্স দিয়ে ধাক্কা দেয় বা ভাইব্রেশন করে, তাহলে দেখো ওর ফোর্স মানে এই পার্টিকেলটা যে ফোর্স দিচ্ছে, এই পার্টিকেলটা সে একই ফোর্স দিচ্ছে। তাহলে ফোর্সটা কি এখানে, তাহলে এই পয়েন্টে কোনো রেজাল্টেন্ট ফোর্স আছে নাকি ফোর্স ব্যালেন্স হয়ে যাচ্ছে বলো এই না পয়েন্টটাতে? স্যার, ফোর্স হলো ব্যালেন্স হয়ে যাচ্ছে। ফোর্স ব্যালেন্স হয়ে যাচ্ছে, দ্যাট মিন্স ওর কাইনেটিক এনার্জি ওর সেই সেম বেশি ধাক্কা দিচ্ছে, এই জন্য এখান থেকে ওখানে বা ওখান থেকে ওখানে কোনো কাইনেটিক এনার্জি ট্রান্সফার হচ্ছে না। এমন যদি হতো যে এই পার্টিকেলটা অনেক জোরে ভাইব্রেশন করতেছে আর এই পার্টিকেলটা আস্তে আস্তে ভাইব্রেশন করতেছে, তাহলে এই পার্টিকেলের ধাক্কার ফোর্সের ফলে এই পার্টিকেলটা তখন জোরে ভাইব্রেশন করা শুরু করতো। দ্যাট মিন্স এখান থেকে কাইনেটিক এনার্জি ওর মধ্যে ট্রান্সফার হতো, মানে হিট এনার্জি ট্রান্সফার হতো। কাইনেটিক এনার্জি মানে হিট এনার্জি মানে তো থার্মাল কাইনেটিক এনার্জি। এনার্জি। এখন তাহলে এই পার্টিকেলটা যে স্পিড দিয়ে বা যা কিছু নিয়ে ভাইব্রেশন করতেছে, ও সেই একই কাইনেটিক এনার্জি নিয়ে ভাইব্রেশন করতেছে। এই জন্য এখান থেকে এখানে বা এখান থেকে এখানে কোনো থার্মাল এনার্জি ট্রান্সফার কি হচ্ছে না। আচ্ছা, আমরা আগের একটা ক্লাসে পড়েছিলাম, মনে করে দেখো, যে কাইনেটিক এনার্জি ইজ ডিরেক্টলি প্রপোর্শনাল টু কি টেম্পারেচার। এই পড়ছি না আমরা, পড়ছি না বলো? ইয়েস স্যার। পড়ছি কিনা? লাস্ট ক্লাসেই তো পড়লাম। আর এই পার্টিকেলটার যা কাইনেটিক এনার্জি, এই পার্টিকেলটার কি কাইনেটিক এনার্জি ইকুয়াল হবে। কাইনেটিক এনার্জি ইকুয়াল, কারণ কোনো থার্মাল এনার্জি ট্রান্সফার হচ্ছে না। তাহলে ওর কাইনেটিক এনার্জি আর ওর কাইনেটিক এনার্জি যদি ইকুয়াল হয়, তাহলে এই ব্ল্যাক সাবস্টেন্সের টেম্পারেচার আর এই ব্লু সাবস্টেন্সের টেম্পারেচার কি সেম না ডিফারেন্ট? ইকুয়াল। হ্যাঁ, তার মানে দুইটা অবজেক্ট যদি থার্মাল ইকুইলিব্রিয়ামে থাকে, তাহলে আমরা বলবো there is no transfer of heat energy or kinetic energy. No transfer, no transfer of heat energy or kinetic energy, and the two objects have the will have same temperature. ব্যাপারটা কি বোঝা গেল জিনিসটা? Yes sir. ঠিক আছে, তাহলে আমরা লিখবো যে থার্মাল ইকুইলিব্রিয়াম মানে হচ্ছে their particles have same kinetic energy. আমি বলছি ek1 equals to ek2, মানে ফার্স্ট অবজেক্টের কাইনেটিক এনার্জি আর সেকেন্ড অবজেক্টের কাইনেটিক এনার্জি ইকুয়াল, আর ফার্স্ট অবজেক্টের টেম্পারেচার আর সেকেন্ড অবজেক্টের টেম্পারেচার কি বলতো ইকুয়াল। এটাকে আমরা বলছি কি থার্মাল ইকুইলিব্রিয়াম। কি ঠিক আছে কিনা? ইয়েস স্যার। আচ্ছা, ওকে, ঠিক আছে। আর এখানে তো যে টেম্পারেচার স্কেল, অ্যাবসলিউট স্কেল, হ্যান ত্যান হাবিজাবি এসব, এটা তেমন কিছু না। এবার তুমি আসো, আমরা যেটা নিয়ে পড়বো সেটা হচ্ছে ইন্টারনাল এনার্জি। হোয়াট ইজ ইন্টারনাল এনার্জি? ইন্টারনাল এনার্জি জিনিসটা কি? Sum of potential and kinetic energy of a particle. শুধু একটা পার্টিকেল না, সবগুলো। দেখো, ইন্টারনাল এনার্জি হচ্ছে একটা অবজেক্টের ভিতরে যতগুলো পার্টিকেল থাকে, যতগুলো মলিকিউলস থাকে, এই প্রত্যেকটা মলিকিউলে কিন্তু দে হ্যাভ সাম সর্ট অফ কাইনেটিক এনার্জি and also they have potential energy. ওদের কাইনেটিক এনার্জি আছে, আবার ওদের কি আছে বলতো পটেনশিয়াল এনার্জি আছে। হ্যাঁ, কন্টিনিউয়াসলি ওদের মধ্যে এই কাইনেটিক এনার্জি আর পটেনশিয়াল এনার্জির ইন্টার কনভার্সন হয়।
কোন একটা টাইমে সমস্ত কাইনেটিক এনার্জি হয়ে যায় পটেনশিয়াল এনার্জি, আবার কোন একটা টাইমে সমস্ত পটেনশিয়াল এনার্জি হয়ে যায় কাইনেটিক এনার্জি। এই ইন্টারনাল কনভার্সনটা হতেই থাকে। যাই হোক, তাহলে একটা সাবস্টেন্সের ভিতরে যতগুলো পার্টিকেল আছে সবারই কাইনেটিক এনার্জিও আছে, আবার পটেনশিয়াল এনার্জিও আছে। তো ইন্টারনাল এনার্জি আমরা বোঝাচ্ছি ইউ। ইন্টারনাল এনার্জি বলতে আমরা বুঝাই যে সাম অফ দ্য কাইনেটিক এনার্জি অফ অল পার্টিকেলস। এই সিম্বলটা মানে কি? সাম অফ সামেশন প্লাস সাম অফ দ্য পটেনশিয়াল এনার্জি অফ অল পার্টিকেলস। এটাকে আমরা বলতে বোঝাই ইন্টারনাল এনার্জি। কি ঠিক আছে কিনা? ইয়েস স্যার। তার মানে যদি তুমি কাইনেটিক এনার্জি বাড়াও, যদি সমস্ত পার্টিকেলের কাইনেটিক এনার্জি বাড়ে তাহলে ইন্টারনাল এনার্জি বাড়বে, আবার যদি পটেনশিয়াল এনার্জি বাড়ে তাহলে ইন্টারনাল এনার্জি বাড়বে। হ্যাঁ, বাড়বে। ইন্টারনাল এনার্জি বাড়বে। আচ্ছা, ঠিক আছে। স্যার এখন ইউ কি U মানে মানে ইন্টারনাল এনার্জি? ইউ মানে হচ্ছে ইন্টারনাল এনার্জি। ওকে। আচ্ছা, ঠিক। এবার তুমি আসো যে এই ইন্টারনাল এনার্জি অফ আ গ্যাস, একটা গ্যাসের ইন্টারনাল এনার্জি বলতে আমরা কি বোঝাচ্ছি? ইন্টারনাল এনার্জি অফ আ গ্যাস, ইন্টারনাল এনার্জি অফ আ গ্যাস। আচ্ছা, দেখো এখানে আমরা আমাদের যে একটা ল আছে, আমাদেরকে বলছি দ্য ফার্স্ট ল অফ থার্মোডাইনামিক্স। সেটা হচ্ছে, দেখো আমি একটু সিম্পলি জিনিসটাকে বলতে চাই। ধরো আচ্ছা, ডাব্লিউ দিয়ে আমি যদি বুঝাই ওয়ার্ক ডান বাই দ্য গ্যাস, এটা প্লাস ডাব্লিউ, মানে এটা গ্যাস ওয়ার্ক ডান করছে, সরি, ওয়ার্ক ডান অন দ্য গ্যাস, না বাই দ্য গ্যাসই থাকে, ওটাই ভালো। ওয়ার্ক ডান বাই দ্য গ্যাস মানে গ্যাস ওয়ার্ক ডান করছে। যেমন ধরো তুমি যখন টেবিলের উপরে একটা পিস অফ পেপার আছে, তা তুমি যদি মুখ থেকে এয়ার ব্লো করলে সেখানে ওই কাগজগুলো মানে উড়ে যাবে না, কাগজগুলো তো উড়ে যাবে নাকি? হ্যাঁ, সেটা হচ্ছে ওয়ার্ক ডান বাই দ্য গ্যাস। আবার ধরো তোমার মুখে আমি একটা সিরিঞ্জ আটকাই দিচ্ছি তোমার মুখের ভিতরে, দিয়ে আমি ধরো বড়সড় একটা সিরিঞ্জ দিয়ে সেই সিরিঞ্জের পিস্টনকে আমি প্রেস করলাম, তাহলে তোমার মুখটা ফুলে যাবে, ওই যে টম অ্যান্ড জেরির মতো। সো এটা ওয়ার্ক ডান বাই দ্য গ্যাস। সেটাও কিন্তু ওয়ার্ক ডান বাই দ্য গ্যাস। হ্যাঁ, কারণ গ্যাসগুলো তোমার মুখটাকে ইনফ্লেট করতেছে। কিন্তু মনে করো যে একটা সিরিঞ্জের মুখটাকে চেপে ধরে আমরা এই সিরিঞ্জে আসে, দেখো সিরিঞ্জের মুখটাকে চেপে ধরে আমি এখানে সিরিঞ্জকে কম্প্রেস করছি, এর ভিতরে গ্যাস আছে, তাহলে এখানে আমি একটা ওয়ার্ক ডান করছি, কার উপরে? গ্যাসের উপরে। এটা হচ্ছে ওয়ার্ক ডান। হ্যাঁ, এখানে গ্যাসকে আমি কম্প্রেস করছি, এটা হচ্ছে ওয়ার্ক ডান অন দ্য গ্যাস। এটাই আর কি। ওয়ার্ক ডান বাই দ্য গ্যাসকে আমরা যদি ধরি মাইনাস ডাব্লিউ প্লাস ডাব্লিউ, তাহলে ওইটা মাইনাস, তো মাইনাস ডাব্লিউ হবে ওয়ার্ক ডান। মাইনাস ডাব্লিউ কি হবে? ওয়ার্ক ডান অন দ্য গ্যাস। ওয়ার্ক ডান অন দ্য গ্যাস।
আচ্ছা ঠিক আছে, মাথায় রাখো এটা। ধরো এখানে একটা সিরিঞ্জ আছে, এখানে একটা সিরিঞ্জ আছে প্লাস্টিকের তৈরি। দেওয়ান তারপরে কি? আমি কি জানি? দেওয়ান বলেই ফেল, 47 বললেই খেলো ডায়লগটা। দেওয়ান। কম্প্রেস নাকি এক্সপ্যান্ড করব তা তো এখনো বলিনি। আচ্ছা ঠিক আছে, হলো যাই হলো। আচ্ছা আমি হরাইজন্টাল ড্র করি। আচ্ছা হলো, আজকে আপনি অনেক সুস্থ লাগতেছেন। এই যে ভার্টিক্যাল করে দিলাম, তারপর ছোট করতে হবে সিরিজটা। না এমনই থাক। আচ্ছা ধরো মুখটাকে আমি আটকায় দিলাম। এবার আমি এর মধ্যে হিট দিচ্ছি, আই এম গিভিং হিট। হিট এনার্জি মানে কিউ। এর ভিতরে মনে করো যে অনেকগুলো পার্টিকেলস আছে, গ্যাস পার্টিকেলস। আচ্ছা এখন আমি যদি এখানে হিট এনার্জি অ্যাপ্লাই করি, তাহলে এই গ্যাস পার্টিকেল গুলো কি এই হিট এনার্জি কি নেবে না? অবশ্যই নেবে, হ্যাঁ স্যার। আর তো কোনো উপায় নেই, অবশ্যই নেবে। তো এই হিট এনার্জিটা দেখো ওরা কোন কোন কাজে ইউজ করবে। ওরা ফার্স্ট কলিশন অফ অল, ইউজ করবে। আগে বলি শোনো, ফার্স্ট অফ অল এই পার্টিকেল গুলো হিট এনার্জি ইউজ করবে ওদের নিজেদের কাইনেটিক এনার্জি বাড়ানোর জন্য, এন্ড অলসো নিজেদের পটেনশিয়াল এনার্জি বাড়ানোর জন্য। কি ঠিক আছে কিনা? ইয়েস স্যার। ফার্স্ট অফ অল যে হিট এনার্জি আমি দিচ্ছি সেই হিট এনার্জি ওরা কোন কাজে ইউজ করে বলো? ওদের কাইনেটিক এনার্জি আর ওদের পটেনশিয়াল এনার্জি ইনক্রিজ করার জন্য। ইনক্রিজ করার জন্য। এন্ড সেকেন্ডলি এই পার্টিকেল গুলো কিন্তু আবার তাহলে পিস্টনকে অনেক জোরে জোরে ধাক্কা দেবে, অনেক জোরে জোরে ধাক্কা দিয়ে ওরা চেষ্টা করবে পিস্টনকে বাইরের দিকে পাঠিয়ে দেওয়ার, কারণ ওরা তখন আরো বেশি কাইনেটিক এনার্জি পেয়েছে। যাই হোক, তাহলে এখানে সেকেন্ডলি কি হচ্ছে? সেকেন্ডলি হচ্ছে এই পার্টিকেল গুলো পিস্টনকে হিট করতেছে, পিস্টনটাকে আস্তে আস্তে তারা বাইরের দিকে পাঠিয়ে দিবে। তার মানে তুমি বলো এই যে পিস্টনকে যে আস্তে আস্তে বাইরের দিকে যে পাঠিয়ে দিচ্ছে, এটা কি ওয়ার্ক ডান বাই দ্য গ্যাস। অন দা গ্যাস না বাই দা গ্যাস বলো? বাই দ্য গ্যাস। এটা হচ্ছে ওয়ার্ক ডান বাই দা গ্যাস। হ্যাঁ, পিস্টনটা গতদিন ও লেভেল ক্লাসে আমি পড়াচ্ছি পিস্টন, ওরা কে যেন বলছে পিস্তল। আগে ছিল এখানে, স্যার 1 মিনিট বাকি, এখন মুভ করে চলে আসছে এখানে। 5 সেকেন্ড। তাহলে এটা হচ্ছে ওকে, ঠিক আছে। তাহলে অফ মানে অফ 1 অফ মিনিট অফ 5 সেকেন্ড। আবার জয়েন। ও আচ্ছা, ওকে উইল এই যে রিজয়েন। দিছিলাম হ্যাঁ আগে মাত্র দিয়েছে তো দেওয়ান, দেখো দেখো দেখো। এই তো এখন দিল। এর আগেও দিছিলাম, এই যে 30 সেকেন্ড আগে। আচ্ছা হলো। এখন যদি এমনটা হয় যে ইন্টারনাল এনার্জি ডিক্রিজ করলো, ইন্টারনাল এনার্জি কি করলো? ডিক্রিজ করলো, তখন এটার ভ্যালু হবে নেগেটিভ। যদি বলো যে না হিট এনার্জি আমি ওকে দেই নাই, ওর মধ্যে যা হিট এনার্জি ছিল সেগুলো ও আরো উল্টো আমরা তখন ওয়ার্ক বের ডাউন করেছে, গ্যাস মানে কি হিট বেশি এনার্জি হয়ে লস, থাকে। তখন হবে নেগেটিভ। হ্যাঁ, আবার যদি এমন হয় যে এখানে গ্যাস, মানে গ্যাসের উপরে আমি গ্যাসকে কম্প্রেস করিনি, গ্যাস আরো উল্টো পিস্টনকে ঠেলে বের করে দিয়েছে, মানে এটা ওয়ার্ক ডান বাই দ্য গ্যাস, তখন হচ্ছে ভ্যালু ধরা হবে এখানে নেগেটিভ, অ্যাকর্ডিং টু আওয়ার কেমব্রিজ সিলেবাস, অ্যাকর্ডিং টু আওয়ার কেমব্রিজ সিলেবাস। হ্যাঁ,
আমি এটা জাস্ট পড়লাম ফর এক্সপ্লানেশন। অ্যাকর্ডিং টু আওয়ার সিলেবাস হচ্ছে এইটা, আমি যেটা বললাম। ওকে, ঠিক আছে, আচ্ছা তাহলে এটা মাথার মধ্যে গেল। Yes, sir. আচ্ছা, আরেকটা ইম্পর্টেন্ট জিনিস আউটসাইড দ্য বুক, যদিও রেয়ারলি কোশ্চেন আসে কিন্তু বলা যায় না, সেটা হচ্ছে এই যে ইন্টারনাল এনার্জি ফলোস ভেক্টর রুল। ভেক্টর রুল ভেক্টর রুল Vector rule. মানে So ধরো W হলো work done by gas না? ওয়ার্ক ডান অন দ্য গ্যাস। এই যে আচ্ছা, ঠিক আছে। আমরা পরে ফরম্যাটটাকে চেঞ্জ করে নিলাম না, যেহেতু কেমব্রিজ এটাই চাই আমাদের কাছে, তাই আমরা এটাকে মাইনাস ডাব্লিউ না ধরে আমরা ওইটাকেই অ্যাকচুয়ালি প্লাস ডাব্লিউ করছি, হুম, ঠিক আছে, কারণ কেমব্রিজ এটাই চাই আমাদের কাছে। আচ্ছা। মাগো আচ্ছা ঠিক আছে। ইন্টারনাল এনার্জি শুধুমাত্র ভেক্টর রুল ফলো করে। হোয়াট ইজ ভেক্টর রুল, মানে এখানে ভেক্টর রুলটা কি? ধরো এটা হচ্ছে একটা গ্রাফ সামথিং, ধরো এটা প্রেসারের গ্রাফ, এটা ভলিউমের গ্রাফ। ধরো একটা অবজেক্টের ইনিশিয়াল কোঅর্ডিনেট ছিল এখানে, আফটার সাম টাইম ওর কোঅর্ডিনেটটা মানে প্রেসার ভলিউমটা চেঞ্জ হয়ে এই পয়েন্টে আসলো, আফটার সাম মোর টাইম ওর প্রেসার ভলিউমটা চেঞ্জ হয়ে এখানে আসলো, এ বি সি। তো এ থেকে বি তে তুমি হিট এনার্জি চেঞ্জ বের করতে পারবে, ওয়ার্ক ডান অন দ্য গ্যাস না বাই দ্য গ্যাস তুমি বের করতে পারবে, ইন্টারনাল এনার্জি চেঞ্জ তুমি বের করতে পারবে। বি থেকে সি তে তুমি ওয়ার্ক ডান অন দ্য গ্যাস না বাই দ্য গ্যাস তুমি বের করতে পারবে, হিট এনার্জি চেঞ্জ বের করতে পারবে, ইন্টারনাল এনার্জি চেঞ্জ বের করতে পারবে। ধরো আমি এটাকে নাম দিচ্ছি চেঞ্জ ইন ইন্টারনাল এনার্জি ফ্রম এ টু বি। মানে এখানে যে ইন্টারনাল এনার্জি চেঞ্জ সেটা কি, এখানে আমি নাম দিচ্ছি যে ইন্টারনাল এনার্জি চেঞ্জ হয়েছে ওটাকে আমি নাম দিচ্ছি চেঞ্জ ইন ইন্টারনাল এনার্জি ফ্রম বি টু সি। তাহলে আমি যদি তোমাকে কোশ্চেন করি হোয়াট ইজ দ্য চেঞ্জ ইন ইন্টারনাল এনার্জি ফ্রম এ টু সি? AB plus BC. ইন্টারনাল এনার্জি AB plus BC। ভেক্টর রুল, ভেক্টর রুল, সিম্পলি ভেক্টর রুল। সেটা চেঞ্জ ইন ইন্টারনাল ফ্রম এ টু সি ইজ ইকুয়াল টু চেঞ্জ ইন ইন্টারনাল এনার্জি ফ্রম এ টু বি প্লাস চেঞ্জ ইন ইন্টারনাল এনার্জি ফ্রম বি টু সি। এটা আমি শুধুমাত্র ইন্টারনাল এনার্জি, তুমি এখান থেকে এখানে কিন্তু মানে হিট এনার্জি চেঞ্জ তোমাকে ম্যানুয়ালি বের করতে হবে, তারপরে ওয়ার্ক ডান অন দ্য গ্যাস না বাই দ্য গ্যাস তোমাকে ম্যানুয়ালি বের করতে হবে। শুধুমাত্র ইন্টারনাল এনার্জি চেঞ্জটাকে তুমি ভেক্টর রুল ফলো করে বের করতে পারবে ডিরেক্টলি ম্যাথমেটিক্যালি, ঠিক আছে কিনা? জাস্ট লাইক হেসেস ল, কেমিস্ট্রি হেসেস ল আর কি। এটা কিন্তু আউটসাইড অফ দ্য বুক, কিন্তু কাজে লাগবে আমাদের সময়, মানে আমরা যখন এ লেভেলস ক্যান্ডিডেট ছিলাম আমাদের সময় এই কনসেপ্ট থেকে প্রায় কোশ্চেন আসতো এবং ক্যান্ডিডেট খুব সাফার করতো, কারণ এই কনসেপ্টটা কিন্তু বইতে ছিল না, কিন্তু কোশ্চেন পেপারে সলভ করলে পাওয়া যাবে। লেটেস্ট আমি বেশ 2-3 বছর ধরে আমি আসতে দেখিনি, কিন্তু বলা তো যায় না, তোমাদের চলেও আসতে পারে। কেমব্রিজ তো ভরসা নাই। আমাদেরটা তো এবার চ্যালেঞ্জিং করে এক্সামটা দিতে হবে আমাদের। জেনে রাখো, এটা জেনে রাখো আর কি, যে শুধুমাত্র ইন্টারনাল এনার্জি ফলোস দা। হ্যাঁ বলো। স্যার এই গ্রাফটা আবার বুঝাবেন, আমার ওই যে নেটওয়ার্ক ছিল না তাই শুনতে পারিনি। এই গ্রাফটা কিচ্ছু না, ধরো
একটা গ্যাসের প্রেসার ভলিউম আগে ছিল অ্যাকর্ডিং টু কোঅর্ডিনেট এ, তারপরে গ্যাসকে তুমি কিছু হিট দিলে, কিছু ওয়ার্ক ডান করলে, কম্প্রেস এক্সপ্যান্ড করলে, তখন কোঅর্ডিনেট চলে আসলো বি তে, মানে প্রেসারের ভ্যালু আর ভলিউমের ভ্যালু। তারপরে তুমি আরো কিছু এক্সট্রা ওয়ার্ক ডান করলে, হিট এনার্জি দিলে বা নিলে বা কম্প্রেস করলে বা এক্সপ্যান্ড করলে, তখন ওই গ্যাসের প্রেসার আর ভলিউমের ভ্যালু মানে কোঅর্ডিনেট চলে আসলো সি তে। মানে তো প্রেসার আর ভলিউম চেঞ্জ হয়। হ্যাঁ, এবং এট দ্য সেম টাইম তুমি কিছু মানে হিট এনার্জিও চেঞ্জ করেছো, বাট ওটা আমরা এখানে দেখাচ্ছি না। তো আমি যদি বলি যে এ থেকে বি তে তুমি কতটা হিট এনার্জি দিয়েছো, সেটা তো আমরা বের করতেই পারবো, আমাদের আরো ফর্মুলা আছে। বা তুমি এখানে কতটা ওয়ার্ক ডান করেছো অন দা গ্যাস বা বাই দা গ্যাস, সেটা আমরা ম্যানুয়ালি বের করতে পারবো, আমাদের ফর্মুলা আছে। তো ওয়ার্ক ডান অন দা গ্যাস আমরা বের করলাম, কতটা হিট এনার্জি দেওয়া হলো ওইটা বের করলাম, সেখান থেকে আমরা ইন্টারনাল এনার্জি চেঞ্জ বের করলাম, ইন্টারনাল এনার্জি চেঞ্জ ফ্রম এ টু বি। আমার নাম দিচ্ছি, এখানে নাম দিচ্ছি আমরা ডেল ইউ এ বি। আচ্ছা, এখানেও ওই হিট এনার্জি চেঞ্জ হয়েছে, ওয়ার্ক ডান অন দা গ্যাস হয়েছে, তারপরে তোমার এই জন্য ইন্টারনাল এনার্জিরও চেঞ্জ হয়েছে, সেটাকে আমরা নাম দিচ্ছি ইউবিসি, মানে ডেল ইউ মানে চেঞ্জ ইন ইন্টারনাল এনার্জি ফ্রম বি টু সি। তাহলে এ থেকে বি, বি থেকে সি। এখন আমি যদি তোমাকে বলি হোয়াট ইজ দ্য ইন্টারনাল এনার্জি চেঞ্জ ফ্রম এ টু সি, এ থেকে সি তে, তো অ্যাড করতে হবে। হ্যাঁ, একমাত্র ইন্টারনাল এনার্জিকেই তুমি ভেক্টর ল দিয়ে বের করতে পারবে, আর বাকিগুলোকে ওই যে হিট এনার্জি চেঞ্জ কতটা হলো বা ওয়ার্ক ডান অন দা গ্যাস কতটা হলো, তোমার এগুলো ম্যানুয়ালি ফর্মুলা দিয়ে বের করতে হবে, অথবা এই ফর্মুলাতে বসিয়ে দিলেও হয়। হ্যাঁ, আমরা ইন্টারনাল এনার্জি চেঞ্জ বের করে তারপরে একটা বের করলে এই আর কি। আচ্ছা, ওকে, তাহলে বলো এইটা বুঝতে কারো প্রবলেম? বলো কার প্রবলেম আছে? ওকে, আচ্ছা, এবার আমরা চেঞ্জেস ইন কাইনেটিক এনার্জি অফ আ সাবস্টেন্স, এটা নিয়ে আমরা ডিল করব। মানে তুমি যখন কাউকে হিট দিচ্ছ, তখন তার ভিতরে পার্টিকেল গুলোর কাইনেটিক এনার্জি বাড়ছে, সেটা নিয়ে আমরা ডিল করব। আচ্ছা, যখন কাইনেটিক এনার্জি বাড়ে তখন কিন্তু ইউজুয়ালি পটেনশিয়াল এনার্জি কোনো চেঞ্জ হয় না কিন্তু পটেনশিয়াল এনার্জি, কারণ পটেনশিয়াল এনার্জি ফর্মুলা আমরা কি জানি, চেঞ্জ ইন পটেনশিয়াল এনার্জি ইকুয়ালস টু কি, mgh, তাই না? তার মানে ডিসটেন্স যদি চেঞ্জ হয় বা এভারেজ ডিসটেন্স যদি চেঞ্জ হয়, তাহলে ওদের পটেনশিয়াল এনার্জি চেঞ্জ হবে। কিন্তু এভারেজ ডিসটেন্স যদি চেঞ্জ না হয়, তাহলে পটেনশিয়াল এনার্জি চেঞ্জ হবে না। ধরো তুমি যখন এই দুটো পার্টিকেল তুমি যখন ওদেরকে হিট দিচ্ছ, তখন ধরো ওরা ম্যাক্সিমাম যাচ্ছে এত দূরে, which is মানে ওরা নরমালি তো ভাইব্রেশন করে, আমরা জানি ভাইব্রেশন করে, তো ভাইব্রেশন করতে করতে ওরা ম্যাক্সিমাম যাচ্ছে এত দূরে, এই যে এত দূরে, ধরো এই ডিসটেন্স হচ্ছে ধরো 2 সেন্টিমিটার, এত না, জাস্ট বললাম আর কি। আর যখন কাছে আসে ওরা, তখন ওদের মধ্যে ডিসটেন্স হয় ধরো 0.6 সেন্টিমিটার। তাহলে বলো তো ওদের মধ্যে এভারেজে ডিসটেন্স কত? 2 প্লাস 0.6 ডিভাইড বাই 2, মানে 1.3 সেন্টিমিটার। ঠিক আছে কিনা? 1.3 সেন্টিমিটার, ঠিক আছে।
তো এখন তুমি যখন ওদেরকে হিট দিচ্ছ তখন ওরা তো আরো জোরে জোরে ভাইব্রেশন করবে নাকি, আরো লং ডিস্টেন্স নিয়ে ওরা ভাইব্রেশন করবে, তাই না বলো? ইয়েস স্যার। সব চুপচাপ বসে আছে। তুমি যখন ওদেরকে হিট দিচ্ছ ওরা কিন্তু আরো লং ডিস্টেন্স নিয়ে ভাইব্রেশন করবে। তো ব্যাপারটা হচ্ছে ধরো ওরা এখন ভাইব্রেশন করতে করতে আগে তো এতটুকু দূরে আসছিল, এখন ওরা এতটা দূরে চলে আসবে। 10 সেন্টিমিটার ধরো না 10 সেন্টিমিটার না, 10 সেন্টিমিটার না, ধরো এটাকে আমি বলছি 2.2 সেন্টিমিটার। কত? 2.2 সেন্টিমিটার। আর ওরা যখন কাছে আসলো তখন আরো বেশি কাছে চলে আসলো, মানে কাছে আসার গল্প এয়ারটেল। আচ্ছা, এইটা 0.4 সেন্টিমিটার, মানে যত দূরে গেল তত তো কাছে আসবেই, মানে ওই আর কি, মানে পার্টিকেল, ডোন্ট টেক ইট আদারওয়াইজ আর কি। তাহলে তুমি এখানে বলো তো এখানেও এভারেজ ডিসটেন্স কত? এখানে 1.3 সেন্টিমিটার। হ্যাঁ, তাহলে এভারেজ ডিসটেন্স তো ওদের মধ্যে সেম, তাহলে পটেনশিয়াল এনার্জি কি চেঞ্জ হবে? না না, কারণ আমরা জানি যে চেঞ্জ ইন পটেনশিয়াল এনার্জি ইজ ইকুয়াল টু কি? GH। তো ডিসটেন্স, এভারেজ ডিসটেন্স যদি চেঞ্জ না হয় তাহলে পটেনশিয়াল এনার্জিও কি চেঞ্জ হবে না, হবে না। তো আমরা সেই কেস নিয়ে ডিল করছি যেখানে কাইনেটিক এনার্জি চেঞ্জ হচ্ছে, মানে কাইনেটিক এনার্জি চেঞ্জ হচ্ছে, ওরা আরো অনেক দূরে দূরে লং ডিসটেন্স নিয়ে ওরা ভাইব্রেশন করতেছে লাইক দিস। তো তখন তাদের কাইনেটিক এনার্জি চেঞ্জ হলো, তাদের যেহেতু এভারেজ ডিসটেন্স চেঞ্জ হচ্ছে না, তাই তাদের পটেনশিয়াল এনার্জি এখানে চেঞ্জ হচ্ছে না। তো আমরা এখানে সেই কেসটা নিয়ে কথা বলছি যেখানে শুধুমাত্র কাইনেটিক এনার্জি চেঞ্জ হচ্ছে, পটেনশিয়াল এনার্জি চেঞ্জ হচ্ছে না, সেই কেসটাকে নিয়েই আমরা কথা বলছি। তা এখন দেখো তুমি হিট এনার্জি, আচ্ছা আমরা কয়েকটা ফ্যাক্টর নিয়ে কথা বলবো, একটা হচ্ছে ম্যাস। আচ্ছা আমি একবার বলি, তো ঝামেলা দেওয়ার দরকার নাই। হিট এনার্জি সাপ্লাইড will be proportional to mass and change in temperature. অবজেক্টের ম্যাস যত বেশি হবে তাকে তত বেশি হিট এনার্জি দিতে হবে টেম্পারেচার চেঞ্জ করার জন্য, বা তুমি যত বেশি টেম্পারেচার চেঞ্জ করতে চাও ওকে তত বেশি হিট কি দিতে হবে। একই তো কথা, তাই না? আমি একটু সিম্পল লজিক দিয়ে দেখো, খেয়াল করো। ছোট্ট একটা অবজেক্ট, বড় একটা অবজেক্ট, আচ্ছা এর মধ্যে 3টা পার্টিকেল, এটা একটা ইমোজি হয়ে গেছে। আচ্ছা এই বলো তো এর মধ্যে কয়টা পার্টিকেল? 3টা পার্টিকেল। আচ্ছা ধরো তুমি এই 3টা পার্টিকেলকে 30 জুল করে এনার্জি দিবা, কাইনেটিক এনার্জি দিবা, তাহলে তোমাকে কত মানে হিট এনার্জি সাপ্লাই করতে হবে? 30 জুল। তব বেটা 90 জুল। 90 জুল। একটা পার্টিকেলকে 30, তাহলে 3টা পার্টিকেলকে 90। তাহলে এখানে তুমি যদি পার্টিকেল গুলোকে 30 জুল কাইনেটিক এনার্জি দিতে চাও, তোমাকে ইন টোটাল তোমাকে 90 জুল সাপ্লাই করতে হবে। বাট এখানে বলো তুমি যদি এখানে প্রত্যেকটা পার্টিকেলকে
30 জুল কাইনেটিক এনার্জি দিতে চাও, তা তোমাকে কি 90 জুল সাপ্লাই করলে হবে? না, কত করতে হবে? আচ্ছা, আমি মনে হচ্ছে অনেক বেশি দিয়ে ফেলছি। স্যার যাও 30টা আছে। ধরো এখানে তো ঘুমিয়ে ফেলছো, 30টা আছে, বাহ। বাহ, আচ্ছা, তাহলে তাহলে এখানে এখানে 900 জুল। এখানে এক একটা 900 পার্টিকেল joules total। 30 জুল করে পাবে, পার্টিকেল আছে 30টা, তার টোটাল লাগবে 900 জুল হিট এনার্জি আমাকে দিতে হবে। তাহলে তুমি এখানে দেখো, আচ্ছা বলো তো, এই এখন এই অবজেক্টের টেম্পারেচার আর এই অবজেক্টের টেম্পারেচার কি সেম না ডিফারেন্ট? ডিফারেন্ট। ডিফারেন্স হইলো না, সেম টেম্পারেচার। স্যার কেমনে? আচ্ছা, সেম অ্যামাউন্ট অফ হিট এনার্জি দেওয়া হচ্ছে। আরে হ্যাঁ, কই সেম অ্যামাউন্ট? এখানে 90, এখানে 900। তাহলে টেম্পারেচার সেম কেন? আমরা পড়ছি না কাইনেটিক এনার্জিটা সেম এনার্জি আছে। ডিরেক্টলি প্রপোর্শনাল টু কি? হুম। to mass and temperature change। কথা কাটা আসতেছে। সিঙ্গেল পার্টিকেল কত জুল করে? এখানে 30 জুল। হ্যালো, এখন শোনা যাচ্ছে? ইয়েস স্যার। Yes sir, শোনার উপর সব যাচ্ছে। আচ্ছা, এখানের পার্টিকেল গুলো কত জুল করে কাইনেটিক 30, এনার্জি পেয়েছে? 30 জুল 30 করে। আচ্ছা, এখানের পার্টিকেল গুলো কত জুল করে পেয়েছে? 30 জুল করে। তাহলে এখানের পার্টিকেল গুলো যত জুল করে পেয়েছে, এখানের পার্টিকেল গুলো তো তত জুল করেই পেয়েছে। ও মানে এনার্জি সাপ্লাইড সেম, অ্যামাউন্ট অফ এনার্জি সাপ্লাইড হলো সেম। এনার্জি রিসিভড সেম, ইচ পার্টিকেল রিসিভড সেম অ্যামাউন্ট অফ এনার্জি। কারণ আমরা ফিজিক্সে কি পড়েছি? কাইনেটিক এনার্জি অফ আ পার্টিকেল চেঞ্জ হয় না, এইজন্য টেম্পারেচার চেঞ্জ হবে না। হ্যাঁ, যেহেতু এখানে প্রত্যেকটা পার্টিকেলের কি কাইনেটিক এনার্জি সেম, তাই না? ইয়েস। এই জন্য এইটার টেম্পারেচার আর এইটার টেম্পারেচার কি সেম। সেম। তাহলে তুমি হয়তো বলতে পারো, স্যার তাহলে আমাকে হিট এনার্জি বেশি দেওয়া কেন লাগলো? কেন বেশি মানে হিট এনার্জি এখানে আমি দিলাম? পার্টিকেল বেশি দেয়, কারণ এখানে নাম্বার অফ পার্টিকেলস বেশি, দ্যাট মিন্স এর মাস বেশি। তার মানে টেম্পারেচার চেঞ্জ হওয়ার জন্য মানে ইন্ডিভিজুয়াল পার্টিকেলের এনার্জি বাড়া লাগবে। হ্যাঁ, কারণ এই যে এই ইকেটা কি সবগুলো পার্টিকেলের কাইনেটিক এনার্জি না একটা পার্টিকেলের কাইনেটিক এনার্জি বলো তো? আমরা যখন ডেরিভেশন করেছিলাম একটা স্যার, একটা পার্টিকেলের কাইনেটিক এনার্জি। হ্যাঁ, সবগুলো পার্টিকেল না তো, এই ইকে তো হচ্ছে একটা পার্টিকেলের কাইনেটিক এনার্জি, তাই না বলো? ইয়েস স্যার, এটা একতা পার্টিকেলের। খেয়াল রাখবে, এই ইকে কিন্তু একটা পার্টিকেলের কাইনেটিক এনার্জি। এই যে ইকে টিএ একটা। আচ্ছা, তাহলে আমরা এখানে বলতে পারি যে ম্যাস যত বেশি আমাকে হিট এনার্জি দিতেও হবে ততটা কি বেশি। ম্যাস যত বেশি আমাকে হিট এনার্জি দিতেও হবে তত বেশি, যদি দুজনকে সেম টেম্পারেচারে নিতে হয়, কনস্ট্যান্ট। আবার আমি যদি একটা কথা বলি, জাস্ট এই সাবস্টেন্সটা, বুঝতে পারছো কি আমার কথা? ইয়েস স্যার। বুঝতে পারছো তা বলছি? ইয়েস স্যার। জি স্যার। আচ্ছা, এখন ধরো আমি চাচ্ছি যে ওদের কাইনেটিক এনার্জি 30 জুল করে হোক, তাহলে আমাকে এখানে টোটাল কত হিট এনার্জি আমাকে দিতে হবে? 150 জুল, মানে জুল। ইয়েস স্যার। ঠিক আছে, 150। কিন্তু আমি যদি বলি যে না, আমি চাচ্ছি ওদের প্রত্যেকের কাইনেটিক এনার্জি 100 জুল করে হোক, তাহলে আমাকে এখানে কত এনার্জি আমাকে দিতে হবে? 500 জুল। তা মানে তুমি যত বেশি টেম্পারেচার চেঞ্জ চাচ্ছ, আমাকে তত বেশি হিট এনার্জি এখানে দিতে হচ্ছে, তাই না বলো? ইয়েস স্যার। আচ্ছা, আমি কি এখানে ডিফারেন্ট ম্যাস নিয়েছি,
নাকি একটা ম্যাচ নিয়ে আমি কাজ করেছি? একটা ম্যাচ। One single mass. একটা ম্যাচ। তাহলে আমরা বলবো যে এখানে যে আমি যত বেশি টেম্পারেচার চেঞ্জ চাচ্ছি আমাকে তত বেশি হিট এনার্জি এখানে দিতে হবে when mass is kept constant. এবার তুমি এইটাকে আর এটাকে একসাথে কম্বাইন করো, মানে কম্বাইন করো, তাহলে Q is proportional to m into del T. এবার তুমি প্রপোর্শনাল সাইনটা উঠায় দাও, প্রপোর্শনাল সাইনটা উঠাই দিলে একটা কনস্ট্যান্ট আসবে, যে কনস্ট্যান্টটা হচ্ছে আমরা বলছি C। এটা ল্যাটেন্ট না, এটা হলো স্পেসিফিক হিট ক্যাপাসিটি। Yes. হ্যাঁ, যেটা আমাদের ডেটা বুকলেটে দেওয়া থাকবে। তার মানে আর এই সিটার নাম হচ্ছে স্পেসিফিক হিট ক্যাপাসিটি। না, এটা ক্যালকুলেট করতে হবে না ক্যাপাসিটি, স্যার? মাঝে স্পেসিফিক মাঝে হিট ক্যাপাসিটি। এটা ওই এটা ইউজুয়ালি দিয়ে দেয় বা ক্যালকুলেট করতে হয় তোমাকে। আচ্ছা ঠিক আছে, আমি আর 9 মিনিট ক্লাস নিব, 9 মিনিটস। আচ্ছা স্যার, ঠিক আছে। এই তো 3 টাইপস অফ হ্যাঁ, হ্যাঁ, কাইনেটিক হ্যাঁ। এনার্জি, ওটা দেখাইলেন না? ওসব লাগবে না, ওসব লাগবে না? লাগলে আমি তো এটা আগেও পড়াইছি। ইয়েস স্যার, Translational- পড়িয়েছিলেন। ট্রানজিশনাল মোশন, রোটেশনাল মোশন, ভাইব্রেশনাল মোশন। হ্যাঁ স্যার, আচ্ছা হলো, আপনি এটা পাওয়ার পয়েন্টে দিয়ে রেখেছেন। আচ্ছা থাক ওখানে, পাওয়ার থাক। পয়েন্ট দেয় নাই তো থার্মালের, নাকি দিছে? দিছে। দিছি তো। হ্যাঁ দিছে। স্পেসিফিক হিট ক্যাপাসিটি। আচ্ছা, তোমাকে যদি বলে স্পেসিফিক হিট ক্যাপাসিটি ডিফাইন করতে, তাহলে তুমি এখান থেকে এম আর ডেল টি কে তোমাকে ক্যান্সেল করতে হবে। হাউ? By One taking ধরো them as m equals to Heat 1. capacity of an object where mass হ্যাঁ। is specifically 1 kg Yes. in 1 চেঞ্জিং degree টেম্পারেচার ধরো Celsius. 1 কেলভিন or 1 ডিগ্রি সেলসিয়াস, তাহলে Q is equal to হবে তো স্যার টেম্পারেচার তো কেলভিনে না? del T। অবশ্যই টেম্পারেচার হ্যাঁ। কম্পালসারি কেলভিনে। বাট চেঞ্জিং টেম্পারেচার কেলভিনে যা হবে ডিগ্রি সেলসিয়াসও তাই হবে, আচ্ছা, চেঞ্জিং টেম্পারেচারটা। তো এটা কেন? আচ্ছা তো ডিফারেন্স কি অ্যামাউন্ট? ক্যালকুলেট করে দেখো তুমি। হ্যাঁ, ডিফারেন্স একটা হবে। Q is equal to C, তার আমরা বলবো স্পেসিফিক হিট ক্যাপাসিটি is the amount of heat energy required. আবারও বলি, specific heat capacity is the amount of heat energy required to raise the temperature of 1 kg object by 1 degree Celsius. আবারও বলি, specific heat capacity is the amount of heat specific heat capacity is the amount of heat energy required to raise the temperature of 1 kg object by 1 degree Celsius or 1 Kelvin. এইটা হচ্ছে স্পেসিফিক হিট ক্যাপাসিটির ম্যাথমেটিক্যাল ডেফিনিশন। তো এই যে স্পেসিফিক হিট ক্যাপাসিটি, এই যে ফর্মুলাটা Q is equal to mc del T, তুমি দেখো এখানে টেম্পারেচার চেঞ্জ হচ্ছে, তার মানে কোন এনার্জি চেঞ্জ হচ্ছে বলো? কাইনেটিক এনার্জি না পটেনশিয়াল এনার্জি? কাইনেটিক এনার্জি চেঞ্জ হচ্ছে। তার মানে এই ফর্মুলাটা আমরা তখন ইউজ করব যখন কোন সাবস্টেন্সের ভিতরে কাইনেটিক এনার্জি চেঞ্জ হবে, দ্যাট মিন্স টেম্পারেচার চেঞ্জ হবে, তখন আমরা এই ফর্মুলাটা ইউজ করব। আর যখন পটেনশিয়াল এনার্জি চেঞ্জ হবে তখন আমাদের আরেকটা ফর্মুলা আসবে, সেটাকে আমরা বলছি ল্যাটেন্ট হিট। ল্যাটেন্ট হিট আমরা কেন বলছি দেখো, এটা এখন হলো ইকে অফ আ সাবস্টেন্স, এবার তুমি আসো ইপি অফ আ সাবস্টেন্স। চেঞ্জ ইন ইপি অফ আ সাবস্টেন্স। আচ্ছা, ধরো এই পার্টিকেলদের
কাইনেটিক এনার্জি যা আছে ওরও কাইনেটিক এনার্জি তাই আছে, কিন্তু তুমি এখন ওকে যে হিটটা দিচ্ছ, যে হিটটা তুমি এখন ওকে দিচ্ছ, ধরো এটা হচ্ছে হিট, যে হিটটা তুমি এখন ওকে দিচ্ছ, সেই হিট এনার্জি ইউজ করে এই পার্টিকেল গুলো এখন সিম্পলি দূরে দূরে চলে যাচ্ছে, ওদের কাইনেটিক এনার্জিটা চেঞ্জ হচ্ছে। দেখো আগে ওরা এতটা দূরে আর এতটা কাছে আসতো, এখন আরো অনেক দূরে যাচ্ছে, এন্ড কাছাকাছি যে ডিস্টেন্সটা ওইটাও কিন্তু বেড়ে গেছে, দুইটাই বেড়ে গেছে। তাহলে তুমি বলো তো এই পার্টিকেল গুলোর ভিতরের এভারেজ ডিস্টেন্সটা এখন কি হয়ে গেছে? বলো। বেড়ে গেছে। তাহলে অ্যাকর্ডিং টু পটেনশিয়াল এনার্জি ইকুয়েশন, অ্যাকর্ডিং টু পটেনশিয়াল, হ্যাঁ আমরা জানি চেঞ্জ ইন পটেনশিয়াল এনার্জি ইকুয়ালস টু mgh, where h is the distance. তাহলে এখন এই পার্টিকেল গুলো কিন্তু দেখো ওদের কাইনেটিক এনার্জি কোনো চেঞ্জ কিন্তু করেনি, কাইনেটিক এনার্জি কোনো চেঞ্জ কিন্তু কি করেনি, কারণ কাইনেটিক এনার্জি চেঞ্জ করলে কি হতো জানো, যত দূরে যেত আবার অনেক বেশি কাছে চলে আসতো, ঠিক এই যে এই কেসের মতো, এখানে এই কেসের মতো, মানে ওরা ফেরত এসে পড়তো। হ্যাঁ, কিন্তু এখানে ওদের কাইনেটিক এনার্জি কোনো চেঞ্জ হয়নি, বাট পটেনশিয়াল এনার্জি কিন্তু এখানে চেঞ্জ হচ্ছে। কেন বলতো? কারণ ওদের ভিতরে যে এভারেজ ডিস্টেন্স, সেই এভারেজ ডিস্টেন্সটা বলতো এখানে কি হয়েছে? বেড়ে গেছে, তাই না? ওদের ভিতরে যে এভারেজ ডিস্টেন্স ওইটা কি হয়েছে বলো? বেড়ে গেছে। এই জন্য এখন ওদের পটেনশিয়াল এনার্জি এখানে ওদের পটেনশিয়াল এনার্জি বলো কি হয়েছে? চেঞ্জ হয়েছে নাকি? ইয়েস স্যার। Yes, sir. ভালোই ম্যাজিক স্যার। এই আর কি। তো এই কেসেস গুলোতে তার এখানে কিন্তু কাইনেটিক এনার্জি কোনো চেঞ্জ হচ্ছে না, দেয়ার ইজ নো চেঞ্জ ইন কাইনেটিক এনার্জি। আচ্ছা, কাইনেটিক এনার্জি যদি চেঞ্জ না হয় তাহলে হোয়াট অ্যাবাউট টেম্পারেচার? কোন পার্টিকেলের তো কাইনেটিক এনার্জি চেঞ্জ হচ্ছে, হ্যাঁ টেম্পারেচার সেম থাকবে, এইটা চেঞ্জ, দুইটা কনস্ট্যান্ট থাকবে, এটা কনস্ট্যান্ট। তা তাহলে এখানে তুমি যে হিট এনার্জিটা দিচ্ছ সেই হিট এনার্জিটা কিন্তু ইউজড আপ হয়ে যাচ্ছে টু ইনক্রিজ দেয়ার পটেনশিয়াল এনার্জি বাট নট দেয়ার কাইনেটিক এনার্জি। এই জন্য তুমি যখন হিট দিবা তখন তোমার কাছে মনে হবে এই শালা হিট যাচ্ছে কোথায় রে, এত হিট দিচ্ছি টেম্পারেচার বাড়ে নাকি? মানে তোমার কাছে কি মনে হবে যে ওই সাবস্টেন্সটা হিট খেয়ে ফেলতেছে, তাই না? ইয়েস স্যার। তা নাহলে মানে হিট গুলো যাচ্ছে কোথায়? ও টেম্পারেচার তো বাড়তেছে না। এই জন্য তখন আমরা সেই হিটটা আমাদের কাছে মনে হয় যে মানে হিটটা লুকায় পড়তেছে, হিটটা হিডেন হয়ে যাচ্ছে। এই জন্য আমরা ওই যে হিটটা আমরা যখন হিট দিলে যদি ওদের পটেনশিয়াল এনার্জি বাড়ে, তখন সেই হিটটাকে আমরা বলি হিডেন হিট। লেটেন্ট মানে হিডেন। আর হিডেনের একটা সিনোনিম হচ্ছে লেটেন্ট। ওরা এরকম লেটেন্ট এমন একটা ওয়ার্ড কেন ইউজ করলো? লেটেন্ট ওয়ার্ডটা হচ্ছে অ্যাকচুয়ালি স্প্যানিশ ওয়ার্ড আসছে ল্যাটিনো থেকে, ল্যাটিনো, ঠিক আছে? ও ল্যাটিন ওয়ার্ড এটা স্যার? না, ল্যাটিন ওয়ার্ড না, এটা ফ্রেঞ্চ ওয়ার্ড, ল্যাটিনো না, সরি এটা স্প্যানিশ ওয়ার্ড, ল্যাটিনো। অনেক ইংলিশ ওয়ার্ড কিন্তু স্প্যানিশ থেকে আসছে, যেমন ম্যাগনিফিসেন্ট, তারপরে এক্সট্রাঅর্ডিনারি, এগুলো সব আসছে ফ্রম স্প্যানিশ। আচ্ছা স্যার কয়েক সেকেন্ড বাকি। হ্যাঁ স্যার কয়েক সেকেন্ড বাকি। আচ্ছা এই তো, তাহলে শোনো, তাহলে কালকে আমি ঠিক রাত 10টায় আমি ক্লাস শুরু করব, বা আচ্ছা আমি গ্রুপে বলে দিচ্ছি। তো দ্যাটস অল ফর টুডে, থ্যাংক ইউ এভরিওয়ান, গুড বাই। আল্লাহ হাফেজ স্যার। হ্যালো স্যার। হ্যাঁ স্যার, কালকে আপনি কখন ফ্রি থাকবেন? আচ্ছা আমি কালকে ফ্রি থাকবো না, আমি ফ্রাইডে ফ্রি থাকবো। আচ্ছা তাহলে ফ্রাইডে দিই। ওকে ঠিক আছে, আল্লাহ হাফেজ এভরিওয়ান, গুড নাইট। ভালো থাকবেন।
এন্ড করে দিলাম স্যার। করে দাও। হ্যাঁ হ্যাঁ এন্ড করে দাও।